স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। আপিল বিভাগে কামরুজ্জামানের ফাঁসি রায় বহাল রাখার প্রতিবাদে আগামী বুধবারও হরতাল রেখেছে জামায়াত। নতুন করে বুধবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত 48 ঘন্টার হরতাল ডাক দিয়েছে দলটি। এদিকে নিজামের ফাঁসি রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা দ্বিতীয় দিনে হরতালের সময় কমিয়েছে জামায়াত। আগামীকাল ভোর 6টার পরিবর্তে হরতাল শেষ হচ্ছে আজ সন্ধ্যা 6টায়। হরতালে প্রায় স্বাভাবিক রয়েছে রাজধানীর জনজীবন, গণপরিবহন চলাচল করছে অন্যান্য দিনের মতোই। মাঠে দেখা যাচ্ছে না জামায়াতের নেতাকর্মীদের, কড়া নজরদারিতে আছে পুলিশ। এদিকে পবিত্র আশুরার কারণে আগামীকাল মঙ্গলবার দেশে সাধারণ ছুটি থাকবে। এই বাদে সপ্তাহের বাকি 4 কর্মদিবসে হরতাল ডাকলো জামায়াত। এদিকে নিজামের ফাঁসি রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা 48 ঘন্টার হরতালের দ্বিতীয় দিনও দেশের বিভিন্ন এলাকায় নাশকতার চেষ্টা করেছে জামায়াত কর্মীরা। গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করেছে হরতালকারীরা। চট্টগ্রামের স্টেশন রোড এলাকায় শিবির ঝটিকা মিছিল করে ও গাড়ি ভাঙচুর করে। এই সময় 2 জনকে আটক করে পুলিশ। কুমিল্লার 14 গ্রামে হরতাল সমর্থকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই সময় আহত হয় 5 জন, আটক করা হয় 3 শিবির কর্মীকে। দিনাজপুরে বালুবাড়িতে দোকান ও বাস ভাঙচুর করেছে শিবির কর্মীরা। তবে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের কারণে খুলনা মহানগরী আজকের হরতালে আওতামুক্ত থাকলেও উপজেলা পর্যায়ে হরতালের কর্মসূচি রয়েছে। হরতালের নাশকতা ঠেকাতে বিভিন্ন জেলায় বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। গত রাত থেকে এখন পর্যন্ত 7 জেলায় আটক হয়েছে 400-এরও বেশি। এই অভিযান চালু থাকবে বলেও জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। এর মধ্যে সবচেয়ে বেশি আটক হয়েছে রংপুরে। সেখানে জামায়াত শিবিরের 32 নেতাকর্মী সহ আটক হয়েছে 252 জন। রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে জানানো হয়েছে যুদ্ধাপরাধী মীর কাসেম আলী ও কামরুজ্জামানের রায় ও হরতালকে কেন্দ্র করে কয়েকদিন ধরে রংপুরে 8 উপজেলায় এই বিশেষ অভিযান চলছে। রংপুরের পাশাপাশি যশোরে 46 জন, সাতক্ষীরায় 35 জন, নোয়াখালীতে 33 জন, বগুড়ায় 19 জন, ঝিনাইদহে 14 জন, মেহেরপুরে 12 জন ও লক্ষ্মীপুরে 7 জনকে আটকের খবর পাওয়া গেছে। হরতালে খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম মিঠু, চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ, বগুড়া থেকে হাসিবুর রহমান এবং সিলেট থেকে আল আজাদ। আমি প্রথমে আরিফুল ইসলাম মিঠু আপনার কাছে জানতে চাইবো জামাতের হরতাল নিয়ে যাত্রী পথচারী পরিবহন শ্রমিকদের মনোভাব কি, আপনার সাথে তাদের কথা হয়েছে কিনা এবং তারা কি বলছে আপনাকে, জনাব আরিফুল ইসলাম মিঠু। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনি জানেন যে সারাদিনই হরতাল ছিল এবং হরতালে যে ধরনের প্রভাব আসলে হরতালে পড়ার কথা তার বিন্দুমাত্র আসলে সেইভাবে পড়েনি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বাংলা মোটরের আসলে পরিস্থিতি এমন। এখানে সব ধরনের গাড়ি চলাচল করছে, গণপরিবহন আছে, ব্যক্তিগত গাড়ি, সরকারি কর্মকর্তাদের সব ধরনের গাড়ি আসলে চলাচল করছে। তো সেই ধরনের বাধাগ্রস্ত হওয়া বা গাড়ি চলাচল না করার যে ব্যাপারটা, এরকমটা আসলে আমাদের কাছে চোখে পড়েনি এবং সকাল থেকেই আসলে রাজধানীতে অন্যান্য হরতালের চেয়ে অনেক বেশি সংখ্যক গাড়ি চলাচল করেছে। তো আমরা কিছুক্ষণ আগে কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে খুব বেশি যে প্রভাব সেই ধরনের আসলে প্রভাব তাদের, কারণ সব ধরনের যানবাহনই চলছে। এছাড়া অন্যান্য অফিস আদালত, যে ধরনের অন্যান্য যে বেসরকারি প্রতিষ্ঠান সবগুলো আসলে খোলা আছে। তো সেইভাবে হরতাল ডেকে যে ধরনের আসলে নাগরিক জীবন বাধাগ্রস্ত করার, সেই ধরনের বাধাগ্রস্ত আসলে হচ্ছে না। এছাড়া আমি কয়েকজন পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত ঢাকা শহরে খুব পিকেটিংয়ের কোনো খবর সেইভাবে পাওয়া যায়নি এবং এই পিকেটিংয়ের ব্যাপারে কোনো আটক আছে কিনা সেই ব্যাপারটাও আমি জানতে চেয়েছিলাম। তারা বলেছেন যে এখন পর্যন্ত সেই ধরনের খবর তাদের কাছে নেই। যদি থাকে, আপনাকে ধন্যবাদ। আমি মামুন আব্দুল্লাহর কাছে জানতে চাইবো যে জামায়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগে বহাল থাকায় জনগণের হতাশা কাটছে বলে মন্তব্য করেছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সংগঠকেরা। জামায়াত নেতা জামায়াত দলের সাথে যে আওয়ামী লীগের সমঝোতার যে একটি গুঞ্জন ছিল তা একটু কমেছে কিনা চট্টগ্রামে, জনাব মামুন আব্দুল্লাহ। হ্যাঁ, গত পরপর 2টি রায়ের কারণে চট্টগ্রামের যারা সচেতন মানুষ, যারা প্রগতিশীল চিন্তাভাবনার অধিকারী লোকজন, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছেন যে আসলে তাদের প্রত্যাশিত রায় হয়েছে গত দুটি রায়, অর্থাৎ তাদের প্রত্যাশা অনুযায়ী রায় হলে তারা সরকারকে ভালো বলছেন, আর রায় যখন তাদের বিপক্ষে যাচ্ছে তখন তারা সেটা কোনোভাবে মানছেন না এবং তারা ধরে নিচ্ছেন যে সরকারের সাথে তলে তলে হয়তো জামাত শিবিরের আঁতাত হচ্ছে। তবে খালেদ ভাই, একটি কথা জানিয়ে রাখতে চাই, সাধারণত চট্টগ্রামে আপনারা দেখেছেন চট্টগ্রাম অঞ্চলকে বলা হয় জামাত শিবির অধ্যুষিত অঞ্চল। বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার এই অঞ্চলে জামাত শিবিরের প্রভাব বেশি শুরু থেকেই, এবং ধারণা করা হচ্ছিল যে তাদের বড় 2 জন নেতার মৃত্যুদণ্ডের রায়ের পরপরই এখানে ব্যাপক ধরনের নাশকতা হবে, কিন্তু তার কোনোটিই দেখা যায়নি। আমরা দেখেছি শুধুমাত্র নোয়াখালীতে 33 জন আটক হয়েছে,
তো এর বাইরে 10 জেলায় তেমন কোনো উল্লেখযোগ্য সংখ্যক আটক হয়নি, 2-4 জন করে আটক হয়েছে। জনাব মামুন আব্দুল্লাহ, বিশেষ করে জনাব মামুন, আজকে যে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডে ঝটিকা মিছিল থেকে গাড়ি ভাঙচুর করার চেষ্টা করেছিল শিবির, এই সময় পুলিশ ধাওয়া দিয়ে 3 জনকে আটক করেছে বলে আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এই বিষয়ে সর্বশেষ আর কোনো তথ্য আপনার কাছে এই মুহূর্তে আছে কিনা জনাব মামুন আব্দুল্লাহ? আসলে আপনি ঠিকই বলেছেন যে এখানে 2-3 জনকে আটক করা হয়েছে। 3 জন না, এর আগে সকালে একটি ওয়ার্ড ইউনিট ছাত্র শিবিরের সভাপতি সহ মোট 5 জনকে আটক করা হয়েছে এ পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি। এই 5 জন জামাত শিবির একসময় এখানে শক্ত ঘাঁটি ছিল এবং তারা যখন হরতাল হলো ব্যাপক নাশকতা করত, তারা গাড়ি ভাঙতো, বোমা ফালাতো এবং জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করতে পারত। কিন্তু গত কয়েকদিনের হরতালে আমরা সেটা দেখিনি। সেটার কারণ হিসেবে আমাকে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন যে তারা ব্যাপকভাবে আগের রাত থেকে অভিযান চালাচ্ছেন এবং যখন হরতাল থাকে না তখনও শিবিরের বিভিন্ন ডেরায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করার চেষ্টা করছেন, অর্থাৎ তাদেরকে কোথাও জড়ো হতে দিচ্ছেন না। তবে যে সম্প্রতি কয়েকজন শিবিরের নেতাকর্মী আটক হয়েছে তাদের কাছ থেকে তারা যেসব তথ্য পেয়েছেন সেটার উদ্ধৃতি দিয়ে একজন পুলিশ কর্মকর্তা আমাকে বলেছেন যে শিবির আপাতত কৌশলে সরে থেকেছে এবং তারা সময় সুযোগ এবং পরিস্থিতি যাদের অনুকূলে আসে তারা আবার ঝাঁপিয়ে পড়বে এবং তাদের শক্তি প্রদর্শন করবে, এমন পরিকল্পনার কথা পুলিশ কর্মকর্তারা জানতে পেরেছেন। এই কারণে পুলিশ। জনাব মামুন আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমি একটু এই প্রসঙ্গেই সিলেট থেকে আলাদাদের কাছ থেকে জানতে চাইবো যে সিলেটে জামায়াত শিবিরের 41 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ, এর মধ্যে জালালাবাদ থানা শিবিরের সভাপতি রয়েছেন বলে জেনেছি। এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে জনাব আল আজাদ? আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি, সিলেট মহানগরীতে আজ বিকেল 3টার দিকে হঠাৎ করে জামাত শিবির মহানগরীর মজুমদারি এলাকায় একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে, কিন্তু পুলিশের ধাওয়ার কারণে তাদের পক্ষে সেই মিছিলটি করা সম্ভব হয়নি। তবে পুলিশ ওই জায়গা থেকে 6 জনকে গ্রেফতার করেছে। এর আগে সকালে মহানগরীর কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে পুলিশ আরও 5 জনকে গ্রেফতার করে, আর বাকি যাদের গ্রেফতার করেছে তাদেরকে করা হচ্ছে আগের রাতে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। আর সিলেটে আজকে এই সিলেট থেকে কোনো দূরপাল্লার কোনো বাস ছাড়েনি, সিলেট মহানগরীতে ভারী যানবাহন চলাচল করেনি, শপিং মল খুলেনি। এর বাইরে হরতালের কোনো চিহ্নই ছিল না। হরতাল যারা আহ্বান করে, হরতাল সমর্থক যারা, তাদেরকেও বিকেলের আগে কোথাও দেখা যায়নি। আজকে একটা বিশেষ ঘটনা ঘটেছে। জামাত শিবির SMS এর মাধ্যমে তাদের কর্মীদেরকে নানান জায়গায় পিকেটিং করার বা নাশকতা চালানোর নির্দেশ দিয়ে থাকে। এ ধরনের একটি মোবাইল SMS পুলিশের হাতে ধরা পড়ে যায়, যে কারণে তারা আজকে আর বের হতে পারেনি। পুলিশ অত্যন্ত সতর্ক ছিল। পুলিশ সাথে সাথে এই SMS পাওয়ার পরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। আর এই মুহূর্তে হরতালের যে পরিস্থিতি প্রায় স্বাভাবিক, সিলেট মহানগরীর জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসছে। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে আজকে সারাদিনই কিন্তু সিলেটের রাজপথ আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ এবং গণজাগরণ মঞ্চের কর্মীদের দখলে ছিল, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। জনাব আল আজাদ, আপনাকে ধন্যবাদ। আমি জনাব হাসিবুর রহমান বিলু আপনার কাছে জানতে চাইবো যে আজকে বগুড়ায় হরতাল সমর্থকদের কিছু তৎপরতার খবর আমরা পেয়েছি। নিরাপত্তা ব্যবস্থা কি আগের মতোই ছিল নাকি আজকে একটু রিল্যাক্স ছিল হরতালের শেষ দিন বলে? জনাব হাসিবুর রহমান বিলু। খালেদ ভাই, আজকেও কিন্তু আগের দিনের মতোই নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল, তবে কোনো কোনো এলাকায় হঠাৎ করে কিন্তু হরতাল সমর্থকরা সক্রিয় ছিল, যে কারণে কখনো কখনো দেখা গেছে যে হরতাল সমর্থকরা পথে এসছে, কিন্তু এটা খুবই অল্প সময়ের জন্য। অন্যদিকে আদমদিঘি উপজেলাতে জামাত শিবিরের সমর্থকরা আওয়ামী লীগ কর্মীদের উপরে হামলা করার পর সেখানে কিছুটা বিশৃঙ্খল অবস্থা দেখা দিয়েছিল, কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদেরকে ধরেছে এবং তাদের মধ্যে 6 জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে পুলিশ, এবং যারা আছে তাদেরকে আগামীকাল সকালের মধ্যেই জেল হাজতে পাঠাবে বলে পুলিশ কর্মকর্তারা বলেছেন। আর পুলিশ আরেকটা বিষয় বলেছেন যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশের পাশাপাশি র্যাব, বিজিপিও থাকবে, এবং এখন পর্যন্ত বগুড়ায় 16 জন ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে এবং 450-এরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পোশাকে টহল দিচ্ছে এবং তারা তাদের কাজ করছে। এর বাইরেও কিন্তু বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সাদা পোশাকে সশস্ত্র অবস্থায় বিভিন্ন মোড়ে মোড়ে রয়েছে। সব মিলিয়ে কিন্তু আজকে জামাতের কর্মীরা বা হরতাল
হরতাল সমর্থকরা কিন্তু রাস্তায় তেমনভাবে বেরোতে পারেনি। যদিও বগুড়ায় বিএনপির শহর বলা হয়, বিএনপির ঘাঁটি বলা হয়, কিন্তু এখানে আসলে জামাতে কিন্তু সরকার বিরোধী জোটের নেতৃত্ব দেয়। এই কারণে অনেকেই আশঙ্কা করছিলেন যে বগুড়ায় হয়তো কিছু হবে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত তৎপর ছিল যে জামাত শিবির এখানে তেমন কিছু করতে পারেনি। খালেদ ভাই, এই ছিল জনাব হাসিবুর রহমান সর্বশেষ। বিলু, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মামুন আব্দুল্লাহ, আরিফুল ইসলাম মিঠু এবং আল আজাদ। ব্যবসা বাণিজ্য উৎপাদনের হরতালের প্রভাব নিয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এফবিসিসি এর সহসভাপতি হেলালুদ্দিন আহমেদ। জনাব হেলালুদ্দিন আহমেদ, আমরা আপনার কাছে জানতে চাইবো যে আমরা আমাদের প্রতিনিধিরা সারা বাংলাদেশে এবং ঢাকার বিভিন্ন স্থান থেকে যে প্রতিবেদন পাঠিয়েছে তাতে একরকম বলছে যে পরিবহন বা জনগণের মুভমেন্ট অনেক স্বাভাবিক ছিল, কিন্তু ব্যবসা বাণিজ্যের চাকা কি আসলে সচল ছিল? এই হরতালের ক্ষেত্রে কি ব্যবসা বাণিজ্যের বড় কোনো প্রভাব পড়েছে কিনা? জনাব হেলালুদ্দিন আহমেদ। ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আসলে হরতালে তো প্রভাব পড়েই। এখন যেখানে বলা হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। হরতালের প্রভাব নিয়ে আপনি বলছিলেন ব্যবসা বাণিজ্যে। বিষয়টা হচ্ছে, হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে হরতাল হচ্ছে, আমরা যে কথাটা এখন বারবার বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ওই সিগারেট খাবার যেমন কোনো গুণ নেই, হরতালও তেমন কোনো গুণ নেই। হরতালে শুধুমাত্র ধ্বংস, তারপরে আপনার প্রাণহানি, এক ধরনের সহিংস এই অবস্থাটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এখন ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করলাম যে আসলে হরতালের যে একটি সময় হরতালকে কেন্দ্র করে মানুষ একটি রাজনৈতিক কর্মসূচিকে জনগণের কাছাকাছি নিয়ে আসার একটা বিষয় ছিল। এখন কিন্তু হরতাল সেই কাজটি করছে না। না করাতে যেটা হচ্ছে আসলে মূলত যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। আমাদের দেশের আজকে আমরা যে কথাটা বারবার বলছি যে আমরা 2021 সাল নাগাদ মধ্য আয়ের দেশে পরিণত হব, এবং আমরা কিন্তু মধ্য আয়ের খুব কাছাকাছি এখন অবস্থান করছি, এবং আমাদের এই অবস্থা থাকলে তার অনেক আগেই কিন্তু আমরা মধ্য আয়ের দেশে চলে যাব। সেই ক্ষেত্রে এই ধরনের হরতাল, এবং হরতালটা যে অপরিকল্পিতভাবে হচ্ছে সেটার কারণটা আপনি দেখেন। আমরা হঠাৎ করে দেখলাম যে 2 দিনের একটি হরতাল দেওয়া হলো, এবং আবার দেখলাম আজকে সকালবেলা বলা হচ্ছিল যে আজকে সন্ধ্যা পর্যন্ত হরতালকে শিথিল করা হয়েছে, কারণ আগামীকাল হচ্ছে আশুরা, এবং আগামী বুধবার বলা হয়েছিল যে হরতাল থাকবে না, বিক্ষোভ মিছিল, এবং বৃহস্পতিবার হরতাল থাকবে। আমরা আবার দেখলাম হঠাৎ করে যে আজকে সন্ধ্যার পরে হরতাল প্রত্যাহার করা হয়েছে, এবং আগামী বুধবার এবং বৃহস্পতিবার আবার হরতাল দেওয়া হচ্ছে। এই যে একটি অবস্থা, মানে হরতাল মানে হচ্ছে আমাকে তাকিয়ে থাকতে হচ্ছে মিডিয়ার দিকে, যে কখন টেলিভিশন বলছে আমি সেটা শুনছি, অথবা কখন পত্রিকা এসছে আমি সেটা তখন দেখছি। এইভাবে কিন্তু আসলে হরতালের কর্মসূচি আগে কখনো হতো কিনা আমি জানি না। তো এই অবস্থাটা কিন্তু আমাদের আজকে মনে রাখতে হবে যে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেশের রাজনীতিবিদরা রাজনীতি করবেন, ব্যবসায়ীরা ব্যবসা করবেন, নাগরিকরা নাগরিকের কাজ করবেন, কিন্তু একটি হরতালকে কেন্দ্র করে বা হরতাল দেওয়ার মধ্য দিয়ে যদি নাগরিক জীবন বিপন্ন হয়, ব্যবসা বাণিজ্য বিপন্ন হয়, সেটা কিন্তু আর বেশি দিন চলতে দেওয়া যেতে পারে না। এবং হেলালুদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।